গল্প বিশ্বাসে অমর্যাদা। লেখক নো লিমিটেড। এমডি নজমুল হুদা শরীফ। আজকের রাতটা খুব স্পেশাল। আকাশের জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। তার আর নুসরাতের আজ বিয়ে হয়েছে। চারদিকে আলো ঝলমলে আয়োজন, আত্মীয় স্বজনের মুখে হাসি, আর মনের ভেতরে অজস্র স্বপ্ন, সব মিলিয়ে যেন এক রাজকীয় অনুভূতির নাম আজকের দিনটা। আকাশ ছোটবেলা থেকেই একটু অন্তর্মুখী স্বভাবের। কিন্তু তার মনে ঠিকই স্বপ্ন ছিল, একদিন এক সুন্দরী ও মিষ্টি স্বভাবের মেয়েকে সে জীবনসঙ্গী হিসেবে পাবে। সে মেয়েটা হবে তার ভালোবাসা, তার বন্ধু, তার সব কিছু। নুসরাতকে সে আজই প্রথম দেখেছে, তাও বরযাত্রী হয়ে কনের পাশে দাঁড়িয়ে, শুধু এক ঝলক চোখে চোখ। কিন্তু সেই চোখেই যেন একরকম অচেনা হিমশীতলতা লুকানো ছিল। আকাশ সেটাকে বুঝতে পারেনি, বা হয়তো গুরুত্ব দেয়নি। রাত গড়িয়ে গেছে। ঘড়িতে একটা। সবাই ক্লান্ত, অতিথিরা চলে গেছে। এখন সময় আকাশ আর নুসরাতের বাসর রাত। আকাশ ধীরে ধীরে ঘরে প্রবেশ করে। ঘরটা মৃদু সুগন্ধে ভরা। বিছানায় বসে ঘুমটা দেওয়া নুসরাত। আকাশ হালকা কাশির শব্দ করে জানিয়ে দেয় সে এসেছে। তারপর কিছুক্ষণ চুপচাপ বসে থেকে ধীরে নুসরাতের পাশে যায়। সে হাত বাড়িয়ে নুসরাতের হাত ধরতে চায়। কিন্তু হঠাৎ এক ঝটকায় নুসরাত হাত সরিয়ে নেয়। দয়া করে আমার গায়ে হাত দিবেন না। সোজা, কঠিন আর অপ্রত্যাশিত এই কথাটিতে আকাশ থমকে যায়। কি বলছো তুমি? আমি তোমার স্বামী, আজ আমাদের প্রথম রাত, তাহলে এত কড়া আচরণ কেন? আকাশের গলায় হতাশা। নুসরাত ঠান্ডা গলায় বলে ওঠে, আপনি আমার স্বামী হলেও, আমি আপনাকে স্বামী বলে মানি না। আকাশ হতভম্ব। তাহলে এই বিয়েটা করলে কেন? না করে দিতে পারতে। এত কিছু আপনাকে ব্যাখ্যা করতে পারবো না। তবে একটা কথা স্পষ্ট করে দিচ্ছি, আপনি যদি জোর করে শারীরিক সম্পর্ক করতে চান, তাহলে সেটা হবে ধর্ষণ। আর আমি তা সহ্য করব না। এমন কিছু হলে আমি সুইসাইড করব। আকাশ এবার সত্যিই গুছিয়ে বসে, তার মুখের ভাব যেন হঠাৎ পুড়ে ছাই হয়ে গেছে। তোমার কাছে আমি কি অপরাধ করেছি? এমন আচরণ কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। নুসরাত এবার একটা কঠিন সুরে বলল, আপনার করা অপরাধ আপনার বিবেককে জিজ্ঞেস করুন। আমি সেই শাস্তি দিতে এসেছি। এই সংসারে থাকব, আপনার স্ত্রী হিসেবে, কিন্তু আপনি কখনো আমাকে স্পর্শ করতে পারবেন না। এটাই আপনার শাস্তি। আকাশ কেঁপে উঠে। তুমি তুমি কি আমাকে চিনো আগে থেকে? নুসরাত এবার ধীরে ঘুমটা তোলে। চেহারাটা যেন এক আত্মপ্রকাশ, আকাশের চেনা মনে হয়, আবার যেন মনে পড়ে না। তুমি এত সুন্দর। কিন্তু আমি তো তোমাকে বিয়ের আগে দেখিনি। নুসরাত একটুখানি ঠোঁট বাঁকিয়ে বলে, আপনার জন্য তো সৌন্দর্য কখনো গুরুত্বপূর্ণ ছিল না। আপনি তো নারী বিদ্বেষী, ভালোবাসা বলতে বুঝতেন শুধুই নিজের ইচ্ছা। আপনি তো বলতেন, নারীরা সবাই এক, ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়, তাই না? তাই তো সিদ্ধান্ত নিয়েছিলেন, কোনোদিন বিয়ে করবেন না। তাহলে আজ বিয়ে কেন করলেন? আকাশ কিছু বলতে গিয়ে থেমে যায়। মাথা নিচু করে ধীরে বলে, মা চেয়েছিল, তাই তাই রাজি হয়েছিলাম। আর তোমাকে আগে দেখিনি বলেই। নুসরাত এবার একটু তাচ্ছিল্য হেসে বলে, হয়তো আমি তোমার চেনা কেউ নই। অথবা সময় হলে চিনে ফেলবে। আজকে শুধু এটুকুই বলবো, এই বাসর রাত থেকে তোমার সাজা শুরু হলো। সেই সাজা, যেটা তুমি নিজেই কখনো বুঝনি। নুসরাত ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। আকাশ চুপচাপ বসে থাকে, দরজার দিকে তাকিয়ে। মাথার ভেতর শুধু একটা প্রশ্ন ঘুরপাক খায়। কে এই মেয়ে? সে কি আসলেই আমার জীবনের কোনো ছায়া? নাকি আমি সত্যিই কোনো ভয়ঙ্কর ভুল করেছিলাম, যার ফল এখন ভোগ করছি? পেছনে থেকে ধীরে ধীরে একটা কণ্ঠস্বর ভেসে আসে। সময় হলে মনে করিয়ে দেব। ঘরটা নিস্তব্ধ। একটা বাসর রাত, যা হয়ে উঠল অনিশ্চয়তার এক অন্ধকার শুরু। রাত গভীর। নীরবতা যেন শব্দের শবদেহ হয়ে ঘরে ঘুরে বেড়াচ্ছে। আকাশ বসে আছে বারান্দায়, ঠান্ডা বাতাস তার চিন্তার স্রোতে আরেকটু শীতলতা এনে দিচ্ছে। ভিতরে ঘরটা নিস্তব্ধ, শুধু ঘড়ির কাঁটার কটকট শব্দ। নুসরাত আমাকে চিনে কিভাবে? আমি তো এই মেয়েটিকে কখনো দেখিনি। এই একটামাত্র প্রশ্ন আকাশের ভিতর পুরো ঝড় তুলে দিচ্ছে। চিন্তা করতে করতে সে ডুবে যায় অতীতে। 4 বছর আগের সেই সময়টায়। 4 বছর আগে। আকাশ তখন মাস্টার্স ফাইনাল ইয়ারের ছাত্র।
ভার্সিটির শেষ দিনগুলো কাটছিল ক্লাস, ঘোরাঘুরি আর বন্ধুদের আড্ডায়। হঠাৎ একদিন এক অপরূপা মেয়ে এসে সামনে দাঁড়ালো। তার চোখে চশমা, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, ঠোঁটে লেগে থাকা এক টুকরো খিলখিল হাসি। হাত বাড়িয়ে একটি চিঠি দিল। কাল পরে উত্তর দিয়েন। আমি অপেক্ষা করব। আকাশ এক মুহূর্ত স্তব্ধ হয়ে মেয়েটির চলে যাওয়া দেখে যেন স্বপ্ন। বাড়িতে ফিরে চিঠিটা খুলে দেখে, তুমি যদি রং হও, আমি তবে তুলির আঁচড়। তুমি যদি নদী হও, আমি তার ঢেউ হয়ে তোমায় ছুঁই প্রতিনিয়ত। মাঝে মাঝে মনের কাছে তোমার কথাই বলি। চিঠির প্রতিটি শব্দে ভালোবাসার এক অদ্ভুত আবেশ ছিল। পরদিন সেই মেয়ে আবার আসে। আগের মতোই হাসিমুখে আরেকটা চিঠি হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। চিঠিতে লেখা, এই যে মিস্টার আকাশ, কেমন আছেন? আমি জানি আপনার নাম। আমি ইথি। আপনাকে আমার কাজিনের বিয়েতে প্রথম দেখি। তারপর থেকে আপনার প্রতি একটা অদ্ভুত টান কাজ করে। চিঠিতেই কথা বলবো, সাহস নেই মুখোমুখি। এভাবে চিঠি চালাচালির মধ্যে দিয়ে গড়ে ওঠে এক মধুর সম্পর্ক। আকাশ প্রতিটি চিঠি পড়ে গভীর ভালোবাসায় ডুবে যেতে থাকে। 3 মাসের মাথায় আর থাকতে না পেরে সরাসরি ফোনে প্রপোজ করে। ইথি হেসে রাজি হয়। শুরু হয় তাদের প্রেম, স্বপ্নীল, রোমান্টিক আর নির্ভরতার মতো। কিন্তু সুখের সাথেই ছায়া চলে আসে, সন্দেহ আর বিশ্বাসভঙ্গ। আকাশের কিছু বন্ধু একদিন সতর্ক করে দেয়, দোস্ত, ইথি প্লে গার্ল টাইপ। অনেক ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল, এখনো আছে কিনা কে জানে। রাগে অগ্নিশর্মা আকাশ বন্ধুদের গালাগাল করে, এমনকি এক বন্ধুর গায়ে হাতও তোলে। সম্পর্ক ছিন্ন করে দেয় সবার সাথে। শুধু ইথিকে নিয়েই তার জগৎ। তবু তার মন থেকে সন্দেহ মুছে না। মাস্টার্স শেষ করে বাবার ব্যবসায় নামার পর সে একজন লোক লাগিয়ে দেয় ইথির পেছনে। একদিন খবর আসে, ইথিকে এক ছেলের হাত ধরে আবাসিক হোটেল থেকে বের হতে দেখা গেছে। দুনিয়া যেন থেমে যায় আকাশের সামনে। পরদিন আকাশ যায় হোটেলে। ম্যানেজার প্রথমে চিনতে পারে না, কিন্তু ছবি দেখে বলে, এই মেয়েটা? ও তো অনেক ছেলের সাথে আসে এখানে। একবার এক এক নাম বলে। আকাশ ক্ষোভে কাঁপতে থাকে। 50,000 টাকা দিয়ে বলে, ও আবার আসলে আমাকে খবর দিও। দিন পেরোয়। একদিন ফোন আসে, স্যার, ইথি আজ আবার এসেছে। আকাশ ছুটে যায়, আরেক লক্ষ টাকা দিয়ে রুম নম্বর জেনে পৌঁছে যায় সেখানে। দরজা ঠেলে ঢুকে, চোখের সামনে এক অন্তরঙ্গ দৃশ্য। ইথি একজন ছেলের বাহুতে, রক্ত থাপ্পড় তার মুখে। ভালোবাসা একবারের জন্য মরলেও, বিশ্বাস মরলে কিছুই বাঁচে না। বিদায়। ইথি কাঁদে, পায়ে ধরে ক্ষমা চায়। আকাশ কোনো উত্তর না দিয়ে চলে যায়। পরদিন সব বন্ধুদের ডেকে আনে ভার্সিটির পুকুর পাড়ে। এক এক করে সবকে জড়িয়ে ধরে, ক্ষমা চায়। বন্ধুরা বলে, তুই বুঝলি এখন? আকাশ কাঁদতে কাঁদতে বলে, ইথি ভালোবাসার জন্য না, শুধু বিছানার জন্য ছিল, স্ত্রী হওয়ার যোগ্যতা ছিল না। সবাই একসাথে হেসে ওঠে। বিষণ্ণ বিকেলের রোদে একটা অধ্যায় শেষ হয়ে যায় আকাশের জীবনে। বর্তমান। চোখের সামনে অন্ধকার। বারান্দায় গুম হয়ে ঘুমিয়ে পড়ে আকাশ। হঠাৎ এক কোমল ছোঁয়া। চোখের পাতার ওপরে কিছু উষ্ণতা। সে চমকে উঠে দেখে, নুসরাত তার কপালে একটি চুমু দিয়ে চলে যাচ্ছে। আকাশের গায়ে একটি চাদর। নুসরাত চলে যাওয়ার সময় চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। আকাশ চোখ বন্ধ করে সবকিছু অনুভব করে। আর ভাবে, এই সেই মেয়ে, যে আজকে আকাশকে অস্বীকার করল। এই সেই মেয়ে, যে বলেছিল, জোর করলে আত্মহত্যা করবে। এই সেই মেয়ে, যার স্পর্শে এখনো ভালোবাসার ঘ্রাণ রয়েছে। তবে কেন? তাহলে কি নুসরাত আকাশকে ভালোবাসে? তাহলে আকাশের প্রতি এত ঘৃণা লালন করে কেন? নাকি এটা শুধুই প্রতিশোধের আগুন? নাকি ইথির নামের আড়ালে লুকিয়ে আছে নুসরাত? সকাল 8টা। বারান্দার ঠান্ডা বাতাস আর একরাশ চিন্তার ঘূর্ণিতে পুরো রাত কেটেছে আকাশের। সে হয়তো চেয়েছিল মাথার জট খুলে ফেলবে, কিন্তু সকালটা এল আরও এক অজানা বোঝা নিয়ে। চোখ খুলে প্রথমেই যা বোঝা গেল, পাশে নুসরাত নেই। একটিবারও ছুঁয়ে দেখেনি সারা রাত। নিচে রান্নাঘর থেকে আসা হালকা শব্দে সে বুঝতে পারল, নুসরাত অনেক আগেই উঠে গেছে। আজ তাদের বাড়িতে পাড়া প্রতিবেশীরা আসছে নতুন বউ দেখতে। চারপাশে সাজসাজ রব। রান্নাঘরে গন্ধ ছড়াচ্ছে পোলাও, কোরমা আর সেমাইয়ের। কিন্তু এইসব আয়োজনের ভেতরেও একটা বিষণ্ণতা যেন ঘুরে বেড়াচ্ছে, একটা অদৃশ্য দেয়াল আকাশ ও নুসরাতের মাঝখানে।
নুসরাত নিচে বসে আছে মাথা নিচু করে। পাশের ভাবিরা বলছে, বৌমা তো দেখতে লক্ষ্মী মেয়ে। ওহ, দেখেছ ওর লাজুক চাহনি? বুঝতেই পারছি, কাল রাতে ভালোই কেটেছে ওদের বাসর। আকাশ মুখে কৃত্রিম হাসি ধরে রেখেছে, আর নুসরাত একরকম পাথরের মুখ নিয়ে মিষ্টি করে সবার প্রশ্ন সামাল দিচ্ছে। কিন্তু ওর চোখ, ও চোখে ভাঙা স্বপ্ন, চাপা ক্ষোভ আর প্রতিশোধের ইঙ্গিত। 1 মাস পর, সময়ের স্রোত সবকিছু গাঢ় করে তোলে, সম্পর্কের দূরত্ব। এই 1 মাসে আকাশ আর নুসরাত একই বিছানায় থেকেও যেন দুই ভিন্ন গ্রহে বাস করছে। কোনো মানসিক সংযোগ নেই, শরীরেরও নয়। একদিন সকালে অফিসে যাওয়ার আগে আকাশ দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে। হঠাৎ ঘরের দরজায় শব্দ হয়। আকাশ ঘুরে দেখে, নুসরাত গা জড়িয়ে আছে শুধু একটি সাদা তোয়ালে, চোখে মুখে অদ্ভুত উষ্ণতা। মুহূর্তে শরীর থমকে যায় আকাশের। চোখ আটকে যায় নুসরাতের স্লিক শরীরে। এক মুহূর্তের নীরবতা। তারপর আকাশ বলে ওঠে, তোমার কি লজ্জাশরম নেই? কিভাবে একটা পুরুষের সামনে এমন আসতে পারো? নুসরাত চোখ নামায় না। ঠোঁটের কোণে এক বিজয়ী হাসি। আমি তো আমার স্বামীর সামনে আছি, কাকে কি দেখিয়ে চলেছি? তুমি তো আমার স্বামী, নাকি শুধুই ঘরের পুরুষ? তুমি আমার সবকিছু দেখার অধিকার আছে। আকাশ চুপ হয়ে যায়। তার লজ্জা, রাগ, সংকোচ সব গুলিয়ে যায়। কিছু না বলে সে দরজা বন্ধ করে বেরিয়ে যায়। নুসরাত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকায়। চোখে জল নেই, কিন্তু ঠোঁটে সেই একই ঠান্ডা হাসি। এত সুন্দর বউ পাশে আছে, তুমি স্পর্শ করতে পারছো না। আমি বিছানার যোগ্য বউ হওয়ার যোগ্য না বলেছিলে মি, আকাশ। এখনো তোমার শাস্তি শেষ হয় না, আসল শাস্তি বাকি আছে। তারপর তোমার অধিকার ও আমার সতীত্ব সবকিছু তোমাকে সঁপে দিব মি, আকাশ। আমি তোমার, শুধু আমি তোমার, ভাগ কাউকে দিতে পারবো না। নুসরাতের অথিত 4 বছর আগের গল্প। এক চাচাতো বোনের বিয়েতে প্রথম দেখেছিল আকাশকে, ভদ্র, নিরীহ, অন্তর্মুখী একটা ছেলে। সেই প্রথম দেখাতেই মনের ভেতর কিছু টুক করে ঢুকে গিয়েছিল নুসরাতের। কিন্তু সে ছিল রক্ষণশীল, পর্দানশীল, সরাসরি কথা বলা সম্ভব নয়। নুসরাত একদিন আকাশকে দেখে নিজে ভার্সিটিতে তাই সিদ্ধান্ত নেয়, চিঠি লিখবে। কিন্তু নিজের নাম ব্যবহার করে না। লিখে, ইথি নামে, আর চিঠি পাঠানোর দায়িত্ব দেয় নিজের 1 বছর ছোট খালাতো বোন তিথিকে। 3 মাস ধরে চলতে থাকে চিঠি আদান প্রদান। কিন্তু একদিন হঠাৎ অসুস্থতার কারণে নুসরাত ভার্সিটিতে যেতে পারে না। তাই চিঠি লিখে তিথি হাতে চিঠি দিয়ে আসে। বিকালে তিথি বলে, আপু, আকাশ ভাই তোকে পছন্দ করে না। তাই তোকে চিঠি দিতে নিষেধ করেছে। বরং সে আমাকে পছন্দ করে, আজকে প্রপোজ করেছে। আপু, আমি আকাশ অনেক আগে থেকে পছন্দ করি, তোর কারণে চুপচাপ ছিলাম, এখন তো দুই দিক থেকে ক্লিয়ার, তাই আপু তুই আমাদের মাঝে আসিস না প্লিজ। তিথি ছিল লোভী প্লে গার্লস, হিংসুটে অহংকারী। নুসরাত তার চেয়ে সুন্দর ছিল এটা মানতে পারতে না। মাথা ঘুরে যায় নুসরাতের। এক মুহূর্তে যেন বিশ্বাসভঙ্গ হয় তার হৃদয়। অথচ সে জানে না, আসলে তিথিই সব গুলিয়ে দিয়েছে। চিঠির প্রেরক হিসেবে আকাশ সবসময় যাকে ভেবেছে দেখেছে, সে আসলে তিথি। আকাশ মনে করেছে তিথিই চিঠি দিত। মাঝে কিছু মাস আকাশকে না দেখা পাগলের মতো হয়েছিল নুসরাত। হঠাৎ একদিন আকাশ বন্ধুদের কল দিয়ে আসতে বলে ভার্সিটির পুকুর পাড়ে। নুসরাত আকাশ আসছে পুকুর পাড়ে দৌড়ে যায়। আর সেই আকাশ, তখন বন্ধুদের মাঝে দাঁড়িয়ে বলছে, ইথির মতো মেয়েরা বিছানার জন্য ভালো, বউ বানানোর জন্য না। পেছনে গাছের আড়ালে দাঁড়িয়ে সব শুনে ফেলে নুসরাত। চোখে জমে থাকা স্বপ্নগুলোর মৃত্যু হয় সেদিন। ভালোবাসার জায়গা ছেড়ে দেয় প্রতিশোধ। এবং সেই প্রতিশোধই জন্ম দেয় পরিকল্পনার। নুসরাত জানতে পারল না কোন ইথির কথা বলা হয়েছে, আর কেন বলা হয়েছে। আর আকাশ তো এখনো কিছু জানে না। বর্তমান, আকাশ আর নুসরাত একসাথে এক পার্টিতে গেছে। সেখানে কিছু মেয়ে বেশ স্পষ্টভাবে আকাশের চারপাশে ঘোরাফেরা করছে। আকাশ ইচ্ছে করে তাদের সঙ্গে হাসাহাসি করে, যেন নুসরাতকে দেখিয়ে দিতে চায়, তোমার কোনো মূল্য নেই। নুসরাত চুপ থাকে। শুধু স্মার্টফোনের একটি বাটনে ট্যাপ করে ভিডিওটা রেকর্ড করতে থাকে। রাতে সেই ভিডিওটা আকাশের মা বাবার সামনে চালিয়ে দেয়। আকাশের গালে পড়ল 4টে জোর থাপ্পড়। বাবার মুখ লাল রাগে। এই শিক্ষা দিয়েছি তোকে? বউ ঘরে রেখে মেয়েদের সঙ্গে এমন আচরণ? আকাশ থম মেরে গেছে। সে জানে না, নুসরাত এত নিখুঁতভাবে তার পদক্ষেপ ধরে ফেলবে।
সেই রাতে ঘুমন্ত আকাশের কপালে একটি দীর্ঘ চুমু এঁকে দেয় নুসরাত। চুমুটায় ছিল না শুধু ভালোবাসা, ছিল একটা কঠিন বার্তা, এটাই তো শুরু। অতীতের ছায়া, তিথির ফিরে আসা। কিছুদিন পর হঠাৎ তিথি বেড়াতে আসে খালাতো বোনের শ্বশুর বাড়ি। তিথির উদ্দেশ্য নুসরাতের সংসার ভাঙতে, আকাশের জীবনে ফিরে আসতে। আকাশ তিথিকে দেখে চমকে যায়, পুরনো জ্বালা যেন আবার দগদগে হয়ে ওঠে। তিথি একান্তে নুসরাতকে বলে, আপু, তুই এই লুচ্চা লোকটাকে বিয়ে করলি? জানিস তো কত মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল? নুসরাত এবার গর্জে ওঠে, একটা কথাও যদি আমার স্বামীর নামে আর বলিস, আমি তোর জিভ ছিঁড়ে ফেলব। সময় হলে বিদেয় হ, নইলে আমার হাতে যা হবে তা মুখে আনতেও পারবি না। রুমের বাইরে আকাশ দাঁড়িয়ে শুনছিল সব কথা। তার বুকের ভিতর ধক করে উঠল। নুসরাত যে আজ তার পক্ষ নিয়ে অন্য কাউকে এমন গর্জে উঠতে পারে। তৎক্ষণাৎ তার চোখে জন্ম নেয় শ্রদ্ধা। প্রথমবার সত্যিকার শ্রদ্ধা। বিস্ফোরণ, ধর্ষণের অভিযোগ। পরদিন সকাল 7টা, হঠাৎ চিৎকার, বাঁচাও, কেউ আছেন? সকলে ছুটে আসে। দেখে তিথি চাদর মুড়িয়ে কাঁদছে, কাপড় ছেঁড়া ছেঁড়া, বিছানা উল্ট পালট। আকাশ ভাই আমাকে ধর্ষণ করেছে, জোর করে বলেছে মুখ খুললে মেরে ফেলবে। আকাশ ভাই রুমের বাহির হওয়ার সাথে সাথে চিল্লাতে শুরু করি। ঘর স্তব্ধ, সবাই হতবাক। নুসরাত মুখে হাত চাপা দিয়ে বসে পড়ে। তিথি পুলিশে খবর দেয়। আকাশ এক কথাও বলে না। মুখে চুপ, চোখে অনুতাপ না, বরং প্রশ্ন। সেই প্রশ্নে ঘুরে ফিরে আসে আসল সত্য, সে নুসরাতের মুখে তাকিয়ে আছে। নুসরাত এবার কি করবে? বিশ্বাস ও প্রতিশোধের লড়াইয়ে কে জিতবে? এই মুখোশের খেলা শেষ কোথায়? ঘড়ির কাঁটা তখন সকাল 9টা ছুঁই ছুঁই। ঘর জুড়ে থমথমে নীরবতা। তিথির নাটকীয় চিৎকারে পুরো বাসা গুমোট হয়ে উঠেছে। আকাশ বসে আছে ড্রয়িং রুমে, চোখে শূন্য দৃষ্টি। তার দিকে তাকালে মনে হবে এই লোক বুঝি ভিতর থেকে ভেঙে পড়েছে, অথচ মুখে একটিও শব্দ নেই। হঠাৎ দরজার সামনে পুলিশের গাড়ির হর্ন। সঙ্গে সঙ্গে 3জন পুলিশ ভিতরে প্রবেশ করে। পুলিশ অফিসার, মি আকাশ, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। আপনাদের আত্মীয় তিথির পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ এসেছে। বাড়ির লোকেরা একে একে জড়ো হয়। চারপাশে উত্তেজনা আর সন্দেহের বাতাস। আকাশ মাথা নিচু করে উঠে দাঁড়ায়। কিন্তু ঠিক তখনই দৃঢ় কণ্ঠে কেউ বলে ওঠে, নুসরাত, আকাশ কোথাও যাবে না। থামুন অফিসার। সবাই অবাক হয়ে তাকায় নুসরাতের দিকে। মাথা উঁচু, চোখে আগুন, ঠোঁটে তীক্ষ্ণ দৃঢ়তা। নুসরাত, আমার স্বামী এমন কাজ করতে পারে না। আপনি যদি আইনের লোক হন, আগে ডিএনএ টেস্টের জন্য রিকোয়েস্ট দিন। যদি প্রমাণ হয় দোষী, আমি নিজেই আমার স্বামীকে আপনাদের হাতে তুলে দেব। পুলিশ অফিসার কটমটিয়ে, আপনি কিভাবে এতটা নিশ্চিত? আপনার স্বামী রাতে আপনার চোখের আড়ালেই ছিল। আপনি কিভাবে জানলেন সে দোষী নয়? নুসরাত এক ধাপ এগিয়ে যায়। তার চোখে জল টলমল করে, কিন্তু গলার স্বর স্পষ্ট ও অনড়। নুসরাত, একটা পুরুষের চরিত্র সম্পর্কে তার স্ত্রী যতটা জানে, ততটা পৃথিবীর কেউ জানে না। আমি তিথির চেয়ে 100 গুণ বেশি সুন্দরী। 11 মাস ধরে এক ছাদের নিচে আছি আমরা। তবু আমার স্বামী কোনোদিন জোর করেনি, আমার ইচ্ছার বিরুদ্ধে আমার গায়ে একটিবারও হাত দেয়নি। সে আমাকে শুধু শ্রদ্ধা করেছে, ভালোবাসা দিয়েছে। যে পুরুষ নিজের স্ত্রীর সম্মতিও না নিয়ে তার গায়ে হাত দেয় না, সে কিভাবে আরেক নারীকে জোর করতে পারে? নীরবতা নেমে আসে চারপাশে। পুলিশ কর্মকর্তার চোখে অবিশ্বাস নয়, বরং এক ধরনের শ্রদ্ধা জেগে ওঠে। পুলিশ অফিসার, ঠিক আছে, আমরা ডিএনএ টেস্টের ব্যবস্থা করছি। মি আকাশ, আপনি আপাতত বাড়িতে থাকতে পারেন। তবে নজরদারিতে থাকবেন। পুলিশ চলে গেলে সবার মুখে একটাই প্রশ্ন, তিথি কেন এমন করল? সন্ধ্যায় তিথি চুপচাপ ঘরে বসে আছে। নুসরাত চুপি চুপি তার রুমে গিয়ে বলে, নুসরাত, তোর খেলা শেষ হবার সময় এসে গেছে তিথি। এবার সত্য বের হবে। আমি তোর মুখোশ খুলে সবাইকে দেখাবো। তিথি কিছু বলে না, শুধু কাঁপতে থাকে। অন্যদিকে আকাশ একা নিজের রুমে বসে, চুপচাপ। একটুও প্রতিরোধ করেনি সে, কারণ সে জানে, তার স্ত্রী তার জন্য কি যুদ্ধ করল আজ। রাতে নুসরাত ধীরে ধীরে রুমে ঢোকে। আকাশের দিকে তাকায়, কিছুক্ষণ চুপ থাকে। তারপর গিয়ে তার পাশে বসে। নুসরাত, তুমি কিছু বলছো না কেন?
আকাশ নরম স্বরে কি বলবো? তুমি আজ আমাকে যেভাবে বাঁচিয়েছ, তার জন্য পৃথিবীর কোনো শব্দ যথেষ্ট নয়। নুসরাত আকাশের হাত ধরে। নুসরাত, তোমায় বিশ্বাস করি আমি। আজ বিশ্বাসটা জোরে বলতে পেরেছি, কারণ আমি জানি, তোমার শরীরের ভাষা, তোমার চোখের ভাষা, সব আমার চেনা। আকাশ হঠাৎ নুসরাতকে টেনে নেয় নিজের বুকে। দুজনেই নিঃশব্দে কাঁদে। কাঁদে ভালোবাসার ভারে, ভুল বোঝাবুঝির ব্যথায়, আর একে অপরকে ফিরে পাওয়ার আনন্দে। আকাশ, তুমি কি এখনো ভালোবাসো আমাকে? নুসরাত, ভালোবাসা তো শেষ হয় না, আকাশ। শুধু রূপ বদলায়। তুমি আজ আবার আমার কাছে সেই মানুষ, যার জন্য আমি ইথি হয়েছিলাম। জনের ঠোঁট মিলিয়ে যায় নীরবে। বাতাস থেমে যায়, সময় স্তব্ধ হয়ে দাঁড়ায়। আর তার মাঝখানে জন্ম নেয় নতুন এক সম্পর্ক, ভালোবাসা আর বিশ্বাসে গড়া, সন্দেহ আর প্রতিশোধকে পেরিয়ে চলবে। পরবর্তী পর্বে ডিএনএ টেস্টের রিপোর্টে উন্মোচিত হবে চমকপ্রদ সত্য। তিথির অতীত খুলে যাবে। কিন্তু একটাই প্রশ্ন রয়ে যাবে, তিথি কি একা এই চক্রান্তের নেপথ্যে? নাকি পেছনে আছে আরেকজন, যার ছায়া এখনো ধরা পড়েনি? সকালটা আজ অন্যরকম। চারদিকে যেন নতুন আলো, কিন্তু একটা অদৃশ্য থমথমে ভাবও রয়েছে। ডিএনএ রিপোর্ট আজ এসে গেছে। নুসরাত কাগজটা হাতে নিয়ে পড়ে। ডিএনএ মিসম্যাচ। মিস্টার আকাশ ইজ নট দ্য বায়োলজিক্যাল সোর্স। তার মানে তিথির অভিযোগ মিথ্যা। নুসরাত চোখ বন্ধ করে একটা দীর্ঘ শ্বাস নেয়। তারপর সেই রিপোর্ট নিয়ে সোজা যায় পুলিশের কাছে। কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার হয় তিথি। কিন্তু সবার চমক ভাঙে তখন, যখন তিথি নিজেই বলে। তিথি কাঁদতে কাঁদতে, আমি একা ছিলাম না, আমার মাই আমাকে বলেছিল সবটা করতে। সে কখনো নুসরাতকে সহ্য করতে পারেনি। বলেছিল, ওর সৌন্দর্য নাকি তাকে চোখে আঙুল দিয়ে অপমান করে। পুলিশ তিথির মাকেও গ্রেফতার করে। সব মিডিয়ায় ছড়িয়ে পড়ে, হিংসার মা মেয়ে চক্রান্ত ধরা পড়ল, নির্দোষ প্রমাণিত আকাশ। রাত্রির রোমাঞ্চ। তুমি আমার বুকের নিঃশ্বাস, নুসরাত। সেই রাতে বাড়িতে ফিরে আকাশ চুপচাপ বসে। নুসরাত ধীরে কাছে এসে চুপচাপ তার কাঁধে মাথা রাখে। আকাশ ভাঙা গলায়, তুমি না থাকলে আমি নিজেকে বিশ্বাস করতে পারতাম না, কেমন করে তুমি আমায় এত নিঃস্বার্থভাবে বিশ্বাস করলে? নুসরাত, ভালোবাসা মানে বিশ্বাস, আকাশ। তোমার চোখ, তোমার নিঃশ্বাস, তোমার নিঃশব্দতা, আমি সব বুঝি। তুমি যে কি গভীর ভালোবাসা দাও, সেটা প্রতিদিন আমার রক্তে মিশে যায়। আকাশ ধীরে ধীরে তার মুখের দিকে তাকায়। জনের চোখে চোখ। একটা অদ্ভুত নীরবতা নামল। যেন সময় থেমে গেছে। আকাশ, তুমি ছাড়া আমি বাঁচতে পারি না। তুমি পাশে না থাকলে নিঃশ্বাস নিতেও ভয় লাগে। নুসরাত, তাহলে নিঃশ্বাস নিও, আমার বুকের সাথে লাগিয়ে। আকাশ হঠাৎ নুসরাতকে জড়িয়ে ধরে, টেনে নেয় নিজের বুকে, এমন করে যেন কোনোদিন ছাড়বে না। তার ঠোঁট ছুঁয়ে যায় নুসরাতের কপালে, তারপর চোখে, গালে। আর একসময় নীরবতায় ভরে যায় চারদিক। নুসরাত ফিসফিস করে, তুমি যখন ছুঁয়ে থাকো, তখন আমি নিজেকে নারী না, দেবী মনে হয়। আকাশ তার গাল ছুঁয়ে বলে, তুমি নারী নও, তুমি আমার আত্মা। আমি যদি জন্মান্তর বিশ্বাস করি, তবে জানি, প্রতিটি জন্মে তুমিই আমার হবে। সেই রাতে, ভালোবাসা কেবল শরীর ছুঁয়ে থাকেনি, আত্মা ছুঁয়েছে। দুজন মানুষ, যারা কষ্ট পেরিয়ে, ভুল বোঝাবুঝি, অপমান, লাঞ্ছনা, সব পেরিয়ে আবার এক হয়েছে। ভোরের আলোয়, নুসরাত তার মাথা আকাশের বুকে রেখে বলে, তুমি যদি আরেকবারও হারিয়ে যাও, আমি তোমাকে খুঁজতে চাঁদের পেছনেও যাব। তুমি আমার দুনিয়া, আকাশ, আমার একমাত্র ঠিকানা। আকাশ নুসরাতের কপালে চুমু খেয়ে বলে, তুমি থাকলে যুদ্ধ ও ভালোবাসা হয়ে যায়। শেষ শব্দ। ভালোবাসা যদি সত্য হয়, তবে সে ফিরে আসে। আর যদি বিশ্বাস থাকে, তবে সে চিরকাল বেঁচে থাকে। সমাপ্ত।